পারফরমেন্স মেজারমেন্ট, এটা ইউনিট 3, স্টার্টিং ফ্রম পেজ নাম্বার 56। এই চ্যাপ্টারটা অনেকটা পোর্শন থিওরি, অনেকটা পোর্শন বলতে প্রায় 75% পোর্শন থিওরি, 25% পোর্শন হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রবলেম ওরিয়েন্টেড। থিওরি পার্টটা থেকে আসবে 4, 5, 6, 6 নম্বরের অঙ্ক, 6 নম্বরের থিওরি বড়জোর। কিন্তু প্রবলেম যেটা, প্রবলেমের যে 25% অংশটা প্রবলেম ওরিয়েন্টেড, যেটাকে আমরা অঙ্ক বলি, সেইখানে কিন্তু অঙ্ক আসতে পারে এক একটা ওই 10 নম্বরের মধ্যে, 10 নম্বর। যদিও সেটা খুব অল্প পোর্শন অফ দ্য টোটাল চ্যাপ্টার। আমি তোমাদের থিওরি পার্টগুলো, হোয়াট ইজ পারফরমেন্স, কেন আমরা এটা পড়বো, আমি যে অঙ্কের পার্টটা বলছিলাম সেটা হচ্ছে 3.3টা, টেকনিক্স অফ পারফরমেন্স মেজারমেন্ট। এইটা হচ্ছে প্রবলেম, প্রবলেম ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ব্যাপার। বাকি যেটা থিওরি পার্ট আমি একটুখানি তোমাদের কভার করব, কিন্তু বাকিটা তোমরা একটু পড়ে নিও, কারণ থিওরি পার্ট নিয়ে সময় নষ্ট করাটা সময় নষ্টই না, তোমরা পড়লেই বুঝতে পারবে। এই পার্টটা পুরোটাই থিওরি। আমি দেখছি কতটা আজ কভার করতে পারি। প্রথম কথা হচ্ছে এই পারফরমেন্স মেজারমেন্টটা কি বা কেন। এইখানে দেখো প্রথম লাইনটাতেই একটা শব্দ আছে, মনিটরিং। এটাকে আন্ডারলাইন করো। মনিটরিং কি? কি মনিটর করবে? ভেরিয়াস অ্যাক্টিভিটিস। কি জানো অর্গানাইজেশন? মনিটর মানে তো তোমরা জানো, মনিটরিং মানে হচ্ছে স্কুলেও মনিটর করেছো, সুপারভাইজ করা, একটা চেক আপ করা, করে একটা কন্ট্রোলের জায়গায় আসা। অর্থাৎ যে নর্মস আছে, সে নর্মস, মানে আমি মনিটর কলেজের বা ক্লাসের বা স্কুলের ক্ষেত্রে বলছি, যে নর্মস আছে, সে নর্মসটা যে মনিটর সে জানে। এবার দেখবে সে বাকি সবাই মেম্বার্স অফ দ্য রুম, স্টুডেন্টস, তারা সেই নর্মসটা মেনে যাচ্ছে কিনা, চলছে কিনা। সো ইট ইজ এ কন্ট্রোলিং টেকনিক। কোনটা? না, পারফরমেন্স মেজারমেন্ট। কার পারফরমেন্স মেজার করব? প্রথমে বলছে মেজারমেন্টটা কি করে করব, প্রথমে বলছে আমরা পারফরমেন্স টার্গেট করব। মানে কি কি করা উচিত, ওই যে নর্মস বললাম সেই রকম, মানে একটা ডিপার্টমেন্টের পারফরমেন্স কি হতে পারে, কি হওয়া উচিত, টার্গেটটা কি। এবার দেখতে হবে পারফরমেন্স যেটা হলো সেটা কি হলো, মেজার করা। এবার কম্পেয়ার করতে হবে যেটা হলো, যেটা আমি মেজার করলাম, আর যেটা ভেবে রেখেছিলাম হবে টার্গেট, দুটো তফাৎ কিছু আছে কিনা। যদি থাকে তাহলে সেই তফাৎটাকে সুইটেবল অ্যাকশনস আমাদের নিতে হবে ইন রেসপন্স টু দ্য ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে তফাৎ। অর্থাৎ অ্যাকচুয়াল পারফরমেন্সটা কি মেজার করব, টার্গেট পারফরমেন্স যেটা করার ছিল সেটা তো আমি জানি, তফাৎটা কি দেখব, এই তফাৎটাকে ভেরিয়েন্স বলে, সে অনুযায়ী আমি আমার অ্যাকশনস নেব। এইবার দেখো এই পারফরমেন্স মেজারমেন্টে এটা রেগুলার বেসিসে করা হবে, এবং এটা টুডেজ ইকোনমিতে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে বলছি অ্যানালাইজিং দ্য এফিসিয়েন্সি অফ এ বিজনেস অর্গানাইজেশন। পারফরমেন্স মেজারমেন্টটা কি না, প্রসেসটাকে বলে পারফরমেন্স মেজারমেন্ট। কেন? টু পারফর্ম দ্য কন্ট্রোলিং অ্যাক্টিভিটিস অফ ইন দ্য অর্গানাইজেশন। তুমি যদি একটা সেট স্ট্যান্ডার্ড করো, সেটা শোয়ার আগে করলে যে কালকে আমি এই এই কাজ করবো, এই এই কাজের মধ্যে তোমাদের মূলত কাজ এখন পড়াশোনা, সেই পড়াশোনার মধ্যেই কালকে আমি এই এই সাবজেক্টের এই এই পোর্শনটা আমি কাল কমপ্লিট করবো। এবার তুমি সকাল হলো, ঘুম থেকে উঠে তোমার নিত্য কর্ম করে তুমি এবার শুরু করলে তোমার প্ল্যান অনুযায়ী কাজ। সারাদিন প্ল্যান করলে কিন্তু দিনের মাঝখানেও একবার দেখে নাও যে কতটা ভেবেছিলে আর কতটা হলো, খুব ভালো হয়। তা নাহলে দিনের শেষে তুমি দেখলে যে তুমি তোমার ভেবে রেখেছিলে এই এই চ্যাপ্টারের এই পোর্শন কমপ্লিট করবে, এই সাবজেক্টের, সত্যিকারের কি হলো। যদি দেখা যায় যে অনেকটা বেশি হলো, তাহলে খুবই সুখের কথা।
দেখা যায় যে না, কিছু ঘাটতি রয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী তুমি চিন্তা ভাবনা করে ব্যবস্থা নিতে পারবে যে এই ঘাটতিটা আমি কি করে ম্যানেজ করবো। তাহলে পরের দিন তোমাকে আর একটু বেশি লোড নিতে হবে। সেম সেম থিং ইজ ইন দ্য বিজনেস অর্গানাইজেশন। তাদের যা দৈনিক কাজ প্রত্যেকের, নট অনলি একটা একটা লোকের, প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্যক্তি কাজ সেটা সেট করা থাকে যে এই এই কাজ সে এই উইকে করবে। এবার সেটা উইকের শেষে সে দেখবে কি হলো, মেজারমেন্ট করবে, করে এবার মানে যদি কোনো ভেরিয়েন্স হয়, মানে কোনো তফাৎ হয়, সেই তফাৎটা সে দেখবে কি হলো, এবং তারপর সে সেই তফাৎটা নিয়ে ব্যবস্থা নেবে। যদি এটা না করতো, এই গোটা যে কর্মকাণ্ডের কথা বললাম, যদি এটা সে না করতো, ঠিক আছে যেমন চলছে চলুক, দেখার দরকার নেই, কাজ করে গেলেই হলো না, এটা ঠিক নয়। তাহলে কি হবে, কাজ যেটা করে যাচ্ছি ভালো, ঠিক আছে, কিন্তু যে কাজটা আমার করা উচিত আর যে কাজটা করছি, দুটো এক এক প্ল্যাটফর্মে দৌড়চ্ছে কিনা, এটা দেখতে হবে। আদারওয়াইজ কোথাও হয়তো খামতি থেকে যাবে। পরে একসময় দেখা যাবে পরীক্ষার আগে খুব সর্বনাশ হয়ে গেছে, অনেকগুলো জিনিস কভার করা হয়নি। বা উম, ব্যবসার ক্ষেত্রে, বিজনেস অপারেশনের ক্ষেত্রে উইকেন্ডে দেখা যাবে আরে বাপরে প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে, কাজগুলো এই সপ্তাহে পেন্ডিং। এবং কাজ পেন্ডিং এবং না হওয়া মানেই কিন্তু সেটা অ্যাডভার্স এফেক্ট করবে তোমার বিজনেসের এগিয়ে যাওয়ার পক্ষে। সুতরাং এই পারফরমেন্স মেজারমেন্টটা রেগুলার আমাকে করতে হবে। হোয়াট ইজ পারফরমেন্স মেজারমেন্ট? না, প্রথম হচ্ছে টার্গেট ফিক্স করা, তারপর হচ্ছে অ্যাকশন যেটা করেছি তাকে মেজার করা। এবার এবার সেটা ফেভারেবল হতে পারে, আবার আনফেভারেবল হতে পারে, অ্যাডভার্সও হতে পারে, হোয়াট এভার। তুমি সেই যেটা হলো ভেরিয়েন্স, সেইটা অনুযায়ী ফিউচার কোর্স অফ অ্যাকশনটাকে কিভাবে মনিটর করবে, কি করে এডিট করবে। এইবার এইবার দেখো 3.3 যেটা বলছিলাম, মেইন প্রবলেম ওরিয়েন্টেড ক্লাস, যেটা থেকে বেশ ভালো মার্কস এর একটা প্রশ্ন আসে পরীক্ষায়। টেকনিক্স অফ পারফরমেন্স মেজারমেন্ট, কি কি টেকনিক্স আছে দেখো। টেকনিক্স হচ্ছে রিটার্ন অন ইনভেস্ট, রেসিডুয়াল ইনকাম, ইকোনমিক ভ্যালু অ্যাডেড। এই মার্কেট ভ্যালু অ্যাডেড, ক্যাশ ভ্যালু অ্যাডেড, এরকম কোনো প্রবলেম নেই, এটা এইগুলো সব থিওরি পার্ট। এই 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 কটাই আমার মূলত অঙ্ক আসে এখান থেকে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেসিডুয়াল ইনকাম, ভ্যালু অ্যাডেড লাইক ইকোনমিক ভ্যালু অ্যাডেড। এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের দেখো যেটা বলছে, এটা তোমরা জানো অনেকটাই, নতুন কিছু না। এটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ প্রফিট ইবিআই। এখানে প্রফিট দু রকম হতে পারে, কেউ নেয় ইবিআইটি, কেউ নেয় ইএটি, মানে আফটার ট্যাক্স, কেউ নেয় বিফোর ট্যাক্স। সিমিলারলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তো তার মানে রিটার্ন হলো এটা অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে আবার কেউ নেয় টোটাল অ্যাসেটস, কেউ নেয় নেট অ্যাসেটস। নেট অ্যাসেটসটা কিছুই না, টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে আরওআই হচ্ছে, এই দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে ইবিআইটি বাই টোটাল অ্যাসেটস, একটা হচ্ছে ইবিআইটি বাই নেট অ্যাসেটস। এগুলো ভুলভাল, এগুলো দেখো না, এগুলো ইয়ে। এইটা একটা জিনিস দেখো, এটা একটু একটু বলবার আছে এই লাইনটা। রিটার্ন অন ইনভেস্টমেন্টস হচ্ছে প্রফিটেবিলিটি ইনটু, মানে অ্যাকচুয়ালি কি ইবিআইটি বাই টোটাল অ্যাসেটস তো, বা নেট অ্যাসেটস যাই হোক, সেটাকে আমি যদি এইভাবে ব্রেক করি, দুটো ভাগ করি, স্প্লিট করি, ইবিআইটি বাই সেলস ইন্টু সেলস বাই অ্যাসেটস। অ্যাসেটস বলতে টোটাল হতে পারে, নেট হতে পারে, খুব একটা ম্যাটার করে না সেটা। তাহলে কি হলো দেখো, ইবিআইটি বাই সেলস আর ওপরে সেলস বাই টোটাল অ্যাসেটস, তাহলে সেলস সেলস কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ইবিআইটি বাই টোটাল অ্যাসেটস বা ইবিআইটি বাই অ্যাসেটস। সেটাই আমার ফর্মুলা, ইবিআইটি বাই অ্যাসেটস। তাহলে এটাকে আমরা ব্রেক করলাম কেন, স্প্লিট করলাম কেন? কারণ এই জন্যই, এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের দুটো পার্ট আছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আমি কত টাকা দিয়েছি, কত টাকা পাচ্ছি। সোজা কথা, লোকে মানে লেম্যানও বুঝবে এটা, যে কোনো একটা প্রজেক্ট ঠিক করতে যাওয়ার আগে বা কোনো একটা বিজনেসে নামবার আগে সে একটা স্টাডি তো করবে, আচমকাপে নেমে যাবে না। সুতরাং সে দেখবে আমার ইনভেস্টমেন্ট কত, টোটাল অ্যাসেটস কত, আর আমার প্রফিট কত, অর্থাৎ ইনভেস্টমেন্টের উপরে রিটার্ন কত। সোজা কথা। কিন্তু এটা যদি আমি দুটো এতে স্প্লিট করি, তাহলে আমি পাচ্ছি একটা প্রফিটেবিলিটি বাই টার্ন ওভার, মানে প্রফিটেবিলিটি মানে
একটা একটা টাকা বিক্রি করে আমি কত প্রফিট করছি, ভালো করে এটা বোঝার চেষ্টা করি। 1 টাকা সেল করে আমি কত প্রফিট করছি, এবং প্রফিট অন সেলস, এটাকে বলে প্রফিট মার্জিন। আর একটা হচ্ছে সেলস বাই অ্যাসেটস, মানে আমার সেলসটা টোটাল অ্যাসেটস এর কত গুণ, মানে এটাকে বলে সেলস টার্নওভার। সেলসটা টোটাল অ্যাসেটস এর কত গুণ। দেখো, দুটোই যদি বেশি হয় দুটোই খুব ভালো। না, আমার যদি ইবিআইটি বাই সেলস, মানে 1 টাকা বিক্রি করে, 1 টাকা পণ্য বিক্রি করে আহ, আমি যা প্রফিট করছি, মানে মার্জিন, মার্জিন অন সেলস, এটা যদি বেশি হয় খুব ভালো। আবার যদি আমার টার্ন ওভারটাও বেশি হয়, মানে আমার যা টোটাল ইনভেস্টমেন্ট, সেলস তার 5 গুণ, খুব ভালো। কিন্তু তুমি এরকম দেখতে পাও যে একটা একটা কোম্পানির, একটা ইউনিটের প্রফিট মার্জিনটা, মানে প্রফিট অন সেলসটা ধরো 12%, মানে সে 1 টাকার পণ্য বিক্রি করলে 12 পয়সা লাভ করে। বা আমি 100 টাকা দিয়ে যাই, 100 টাকার পণ্য বিক্রি করলে 12 টাকা লাভ করে, মার্জিন অন সেলস। এবার তার সেলস টার্ন ওভার দেখা গেল 2, মানে তার টোটাল অ্যাসেট যদি 10 লাখ থাকে, তার সেলস হয় 20 লাখ। ঠিক আছে, তাহলে সে 20 লাখ সেলস করছে, টোটাল অ্যাসেটস হচ্ছে 10 লাখ। তার প্রফিট কত বলেছিলাম, আমি প্রফিট বলেছিলাম, প্রফিট মার্জিন বলেছিলাম 12%। তাহলে 12/100, মানে 12/100 × 2, তার মানে 24% হচ্ছে ওর ROI। ব্যাপারটা বুঝতে পারলে কিনা বল। পিবিআইটি বাই সেলস হচ্ছে 2, মানে ও, সরি 12, মানে ও 1 টাকার পণ্য বিক্রি করে ও 12 টাকা রোজগার করে। এবার ও কত পণ্য বিক্রি করে, মানে টোটাল অ্যাসেটসটার কতটা টার্ন ওভার হয়, 2, তাহলে ওর 24% হচ্ছে ওর ROI। ROI হচ্ছে 24%। আর একটা কোম্পানি যার ইবিআইটি বাই সেলস, মানে প্রফিট মার্জিন অন সেলস, মানে সে 10%। মানেটা কি, মানে সে আর একটু কম দামে পণ্যটা বিক্রি করছে। ও কি করছিল, 12 টাকা প্রফিটে একটা পণ্য বিক্রি করছিল, পণ্যটার যা দাম, তার 12 টাকা প্রফিট ছিল ওর ওখানে, এ করছে 10 টাকা প্রফিট। এই যে 2% ও এখানে কমালো, প্রফিট মার্জিনটাও কমালো, মানে কি হলো, মানে সেল প্রাইসটা কম, কম্পারেটিভলি আগে সেল প্রাইসটা ওর কম, 2 টাকা ও কমিয়েছে, তার ফলে ওর প্রফিটটাও 2 টাকা কমেছে। কিন্তু ওর সেলস টার্নওভার দেখা যাচ্ছে 5 গুণ, মানে ওর যা টোটাল অ্যাসেটস, তার থেকে ওর সেলস 5 গুণ বেশি। তার কারণ একটাই, ও যেহেতু একটু কম দামে বিক্রি করছে, প্রচুর কাস্টমারও বেশি পাচ্ছে। তাহলে এবার ওর তাহলে কত হচ্ছে, 5 গুণ, তাহলে 10 হচ্ছে ওর মার্জিন অন সেল, প্রথমটা, আর ওটা হচ্ছে 5, তাহলে 50। এবার তুমি কোনটাকে পছন্দ করবে, তুমি নিশ্চয়ই দ্বিতীয়টাকে পছন্দ করবে। অর্থাৎ আমি বলতে চাইছি, প্রফিট মার্জিনটা বেশি বা বেশি তার মানেই সে ভালো, তাও যেমন নয়। আবার টার্নওভার বেশি তার মানেই সে ভালো, তাও না। আমাকে দেখতে হবে দুটোর গুণ করে কি হচ্ছে। তাহলে ROI হচ্ছে কম্বিনেশন অফ, কম্বিনেশন অফ, or the product of profit margin on sales and sales turnover। এবারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তোমরা দেখো, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, রেসিডিয়াল, মানে ইনকাম, সরি রেসিডিয়াল ইনকাম। একটা বললাম আমরা ROI, প্রথম হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এই রেসিডুয়াল ইনকামটা একটা কনসেপ্ট হচ্ছে, অ্যালফ্রেড মার্শাল এটা 1890s-এ উনি এটা ভেবেছিলেন, কিছুই না। এটা কি ভেবেছেন, উনি ভেবেছেন যে what remain after devoting interest on its capital at the current rate may be called his earnings of undertaking or management। বলছেন যে আমার আন্ডারটেকিং বা ম্যানেজমেন্টের আর্নিংটা কি, সেটা হচ্ছে টোটাল যা প্রফিট কোম্পানি করছে, কোম্পানির যা প্রফিট রিটার্ন যেটা কোম্পানির হলো, বিজনেসটার হলো, মাইনাস কোম্পানি যাদের থেকে টাকা নিয়ে বিজনেসটা করছে তাদেরকে কত টাকা দিতে হয়েছে। তারা কারা কারা, তারা ইকুইটি শেয়ার হোল্ডার, তারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তারা ডিভিডেন্ড হোল্ডার, তারা বাকি লোন যা আছে, ব্যাংক লোন এটসেট্রা, এদের সবাইকে আমার যা দিতে হচ্ছে,
কারণ তাদের থেকে আমি টাকাটা নিয়ে ব্যবসা করছি, তাদেরকে একটা নির্দিষ্ট সময় অন্তর, সে 6 মাস হোক 1 বছর হোক, তাদেরকে একটা রিওয়ার্ড বা রিটার্ন অন দেয়ার ইনভেস্টমেন্ট আমাকে দিতে হবে। সেটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের ক্যাপিটাল সাইড, মানে লাইবিলিটি সাইড। সেখানে যারা আছে, যারা বিজনেসকে টাকা দিয়েছে, মানে তারা আমার বিজনেস লাইবিলিটিস। তারা কারা? শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার, ডিবেঞ্চার, ব্যাংক লোন, এটসেট্রা এটসেট্রা, যারা লোন দিয়েছে। এবার আমাকে তাদের বছরের শেষে কত দিতে হবে? তাদেরকে আমার বছরের শেষে দিতে হবে, ধরা যাক 200 টাকা। বছরের শেষে নেট ধরে দিতে হবে 200 টাকা। আর আমার টোটাল প্রফিট হয়েছে 250 টাকা। তাহলে এই 50 টাকা যেটা এক্সেস, দ্যাট ইজ রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামটা কার ইনকাম? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আহ, মালিক পাবে, এটা মালিক মানে শেয়ার হোল্ডার পাবে। কিন্তু এটা এ বলছে যে দিস ইজ দ্য আর্নিংস অফ দ্য ম্যানেজমেন্ট অর আর্নিংস অফ দ্য আন্ডারটেকিং। এটাই আন্ডারটেকিং এর মানে বিজনেস ইউনিটটার ইনকাম। তাহলে এটা কি করে বার করবে? এটা ডিফারেন্স বিটুইন বলছে ইবিআইটি বা এনবিআইটি, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, অ্যান্ড ক্যাপিটাল চার্জ। এই ক্যাপিটাল চার্জ মানে ওই যে বললাম, যেটা দিতে হবে আমার যারা টাকা দিয়েছে তাদেরকে, মালিক, ডিবেঞ্চার হোল্ডার, এদেরকে ব্যাংক লোন, এদেরকে আমার দিতে হবে যেটা, সেটা ক্যাপিটাল চার্জ। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্সেস মাইনাস ক্যাপিটাল চার্জ, এইটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এবার এই ক্যাপিটাল চার্জটা আমরা ওয়ার্কআউট করবো কি করে? এটাকে করা হয় ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড রিস্ক অ্যাডজাস্টেড কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে পারি। রিস্ক অ্যাডজাস্টেড কস্ট অফ ক্যাপিটাল, এটা এটা তোমরা মোটামুটি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালও বলতে পারো। নিশ্চয়ই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কি তোমরা জানো? সেটা কস্ট অফ ক্যাপিটালে তোমরা নিশ্চয়ই শিখেছো, কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ রিটেন্ড আর্নিংস, সেটাকে অ্যাভারেজ করে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে এই রিস্ক অ্যাডজাস্টেড কস্ট অফ ক্যাপিটালটা আমি অ্যাপ্লাই করবো। আর দ্যাট ইজ ক্যাপিটাল চার্জ, সেটা আমি বিয়োগ দেবো এনবিআইটি থেকে, দ্যাট ইজ রেসিডুয়াল ইনকাম। এখানে বললো পরিষ্কার করে, রেসিডুয়াল ইনকাম কিছুই না, অ্যামাউন্ট অফ অপারেটিং প্রফিট, মাইন্ড ইট, অপারেটিং প্রফিট। হ্যাঁ, অপারেটিং প্রফিট মানে প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। অপারেটিং প্রফিট লেফট ওভার, অপারেটিং প্রফিট যেটুকু পড়ে থাকবে আফটার পেইং অল কস্ট অফ ক্যাপিটাল, সমস্ত কস্ট অফ ক্যাপিটাল বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে ইন দ্য প্রসেস অফ আর্নিং রেভিনিউ। আচ্ছা, এটাকে করা হয়, ধরা হয় কোম্পানিজ নেট ইনকাম or নেট প্রফিট দ্যাট এক্সিডস ইটস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে যাদের ওদেরকে যেটা দিতে হবে, তা সেটাকে ছাড়িয়ে দেওয়ার, ছাড়, সেটাকে এক্সিড করে যেটুকু প্রফিটটা, দ্যাট ইজ কল্ড, মানে নেট প্রফিট। যে যখন ওটাকে এক্সিড করছে, সেই এক্সিডটা, সেই এক্সেসটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এখানে ফর্মুলা দিয়েছে, ইবিআইটি মাইনাস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইন্টু ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়। এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কিন্তু অ্যাকচুয়ালি কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এটা কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলছে। এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থিওরিটা দেখে নিও। এবার এই আরআই এর মানে রেসিডুয়াল ইনকামের সঙ্গে একটু ঝগড়া করেছে, ব্যাপারটা একই প্রায় কিন্তু একটু আলাদা। ইকোনমিক ভ্যালু অ্যাডেড কি ব্যাপার? ব্যাপারটা কিছুই নয়, ওখানে ওটা ওপেনিং ক্যাপিটালের উপর করা হয়েছিল, এখানে সেটা ক্লোজিং ক্যাপিটালের উপরে করা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওখানে ওটা ছিল বিফোর ট্যাক্স, এখানে হচ্ছে আফটার ট্যাক্স। এই হচ্ছে তফাৎ। এইখানে দেখো, ইভিএ মানে ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, যেটা ওই রেসিডুয়াল ইনকামের ক্ষেত্রে ছিল বিফোর ট্যাক্স, এটা আফটার ট্যাক্স বাট বিফোর ইন্টারেস্ট অবভিয়াসলি। কারণ ইন্টারেস্ট যদি আমি একবার বাদ দিই, তাহলে এখানে তো ক্যাপিটাল চার্জে আবার ইন্টারেস্ট বাদ যাবে, দুবার তো হতে পারে না, মানে তাহলে ভুল হবে। নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স বিফোর ইন্টারেস্ট অবভিয়াসলি, অ্যান্ড দ্য ক্যাপিটাল চার্জ। ক্যাপিটাল চার্জ মানে একটু আগে যেটা আমরা বললাম, এই দেখো ফর্মুলাটা, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স বিফোর ইন্টারেস্ট অন ডেট মাইনাস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইন্টু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওটা ছিল কিন্তু ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়ার। এইবারে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা দেখো,